বন্ধুরা, আজ চলেছি আমরা ভারতবর্ষের ইতিহাসের এমন একটা পুরনো দুর্গ দেখতে, যেখানে পৌঁছানোর আগেই শত্রু সৈন্যরা হার মেনে যেত। একটি শঙ্কু আকৃতির পাহাড়, তার চারপাশে গভীর পরিখা, আর এমন সব ফাঁদ যেখান থেকে ঢুকলে বের হওয়া প্রায় অসম্ভব। আজ চলেছি ভারতের ইতিহাসে এক অজেয় দুর্গ দেখতে। এই রহস্যময় দুর্গের নাম দৌলতাবাদ ফোর্ট। ভারতের ইতিহাসে সবচেয়ে দুর্ভেদ্য দুর্গগুলোর মধ্যে এই দৌলতাবাদ একটা। আজ আমরা জানবো কেন এই দুর্গকে প্রায় অজেয় বলা হয়। আমাদের ঔরঙ্গাবাদ ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা ইলোরা গুহা দেখে প্রায় 15 কিলোমিটার পথ এসে উপস্থিত হয়েছিলাম 800 বছরের পুরনো এই দুর্গে, দৌলতাবাদ দুর্গ। আমরা এসে পৌঁছালাম। দুর্গে ঢোকার মুখেই গাড়ি পার্কিংয়ে ছেড়ে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম যেখানে টিকিট কেটে ঢুকতে হবে, সেই গলিপথের দিকে। এই দুর্গে ঢুকতে ভারতীয় ও সার্ক কান্ট্রিভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য 25 টাকা জনপ্রতি টিকিট ও বিদেশি নাগরিকদের জন্য 300 টাকা জনপ্রতি টিকিট। 15 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। বর্তমানে দুর্গ রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ঢুকেই দেখবেন বিশাল উঁচু প্রাচীরে সুরক্ষিত দুর্গ, আর ওই যে শঙ্কু আকৃতির পাহাড় বলেছিলাম, ওই যে পাহাড়ের ওপর টিলার ওপর দুর্গটি দেখা যাচ্ছে। এবার সবার মতো আমরাও টিকিট চেক করে এই দুর্গের মধ্যে প্রবেশ করলাম। এই আমরা ধীরে ধীরে চললাম তোরণদ্বারের দিকে। টিকিট দেখিয়ে চলে এলাম একদম দুর্গে ঢোকার মুখের মেন দ্বারের কাছে। ঢুকতেই দেখি কাঠের বিরাট দরজায় বড় বড় গজাল পেরেক পোতা, যাতে হাতির মাথা দিয়ে এই দরজা ঠেলে দরজা ভেঙে না দুর্গের ভেতরে ঢোকা যায় তার ব্যবস্থা। ঢুকতেই দুর্গের পথ, ঢোকার পথ, প্রচুর মানুষ ধীরে ধীরে দুর্গে ওঠার জন্য এগিয়ে চলেছেন। দাঁড়িয়ে আছি দৌলতাবাদ দুর্গে, ঔরঙ্গাবাদ থেকে ওই 16-17 কিলোমিটার মতো দূরে। এই দুর্গটা একটা দুর্ভেদ্য সামরিক ঘাঁটি। ভারতের ইতিহাসে বেশ কিছুদিন এইখান থেকে ভারতবর্ষ শাসনও করা হয়েছে। এই দুর্গটা দেখুন, চতুর্দিকে শুধু কামান, চতুর্দিকে শুধু কামান। এটা কিন্তু একটা মানে ব্রিটিশ ইন্ডিয়ার আগে অবধি, স্বাধীনতার আগে অবধি এটা একটা দুর্ভেদ্য সামরিক ঘাঁটি ছিল। এই কেল্লাটা 1187-তে যাদব রাজা ভিল্লামার তৈরি করেন। তারপর 1294-এ এর দখল যায় আলাউদ্দিন খিলজির হাতে। তারপর তার সেনাপতি মালিক কাফুর হয়ে 1336-এ এই দুর্গের দখল যায় মোহাম্মদ বিন তুগলকের হাতে। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী শিফট করেন এখানে। 17 বছর এখানে উনি থেকে রাজত্ব করেন। অ্যাকচুয়ালি এই দুর্গটা যখন ভিল্লামার করেছিল, নাম ছিল এটার দেবগিরি। আর যখন মোহাম্মদ বিন তুগলক এখানে শিফট করলেন রাজধানী, তিনি এই দুর্গের নাম দিলেন দৌলতাবাদ বা সুখের রাজত্ব। 17 বছর রাজত্ব করলেন। তারপরে দুর্ভিক্ষ, খরা এগুলোর কারণে রাজধানী পরিত্যক্ত হলো। এখান থেকে চলে গেলেন আবার দিল্লিতে। সেখানে যাওয়ার পর এই দুর্গ আবার হাত বদল হয়। কিছুদিন পর মানে তারপরে তার সেনাপতি জাফর খান কিছুদিন এখানে রাজত্ব করেন। তারপর
1633-এ দুর্গের দখল যায় শাহজাহানের হাতে। শাহজাহানের হাতে বেশ কিছুদিন দুর্গ ছিল। তারপর বিভিন্ন মোগল সাম্রাজ্য যখন ভেঙে যায়, বিভিন্ন বিদ্রোহ হয়, প্রথমে মারাঠা হয়ে তারপরে নিজামের হাতে যায়। নিজামের হাতে, হায়দ্রাবাদের নিজামের হাতে 1947 সাল অবধি দুর্গের দখল থাকে এবং বিভিন্ন পিরিয়ডে বিভিন্ন ডাইনাস্টির হাতে এই দুর্গটা যায় এবং সামরিকভাবে খুব দুর্ভেদ্য দুর্গ হিসাবে এটা কিন্তু পরিচিত। মূল ফটক থেকে কিছু দূর আসার পরেই এই গেটটি থেকে পাহাড়ের ওপর দুর্ভেদ্য দুর্গটি প্রথম দৃষ্টিগোচর হয়। আর তার সামনেই আছে আরেকটি সুউচ্চ মিনার। ওই দেখা যাচ্ছে দূরে, ওই মিনারটি হলো ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ মিনার বা চাঁদ মিনার। মূল ফটক থেকে দুর্গে যাওয়ার রাস্তায় চলতে চলতে সরস্বতী ওয়েল নামে একটা ইন্ডিকেশন দেখে সেই দিকে এগিয়ে গেলাম, মানে সরস্বতী কুয়ো। গিয়ে দেখি কি আছে। কাছাকাছি গিয়ে দেখি বিশাল একটি জলাধার। মনে হয় দুর্গে আগে এই জলাধার থেকেই যখন যুদ্ধবিগ্রহ বা কোনো কারণে তারা দুর্গে থাকতেন, এই জলাধার থেকেই মনে হয় দুর্গের সমস্ত জলের সাপ্লাই হতো, মানে স্নানের জল, খাওয়ার জল, রান্নার জল। এই হচ্ছে সরস্বতী ওয়েল। ধাপে ধাপে তলাতেও নামা যায়, মানে কোনো কারণে যদি এই কুয়োটা পরিষ্কার করতে হতো তারও বোধহয় ব্যবস্থা ছিল। জলও মনে হয় এ পথেই উঠিয়ে আনা হতো। দুর্গের দিকে যাওয়ার পথে আরো একটু এগিয়ে গিয়েই দেখি হাতি ট্যাঙ্ক ও ভারত মাতা টেম্পল নামে দুটি বোর্ড। হাতি তালাব ও ভারত মাতা মন্দির। চলে গেলাম ধীরে ধীরে গুটি গুটি পায়ে সেই পথে। খুব অনুচ্চ সিঁড়ি। গিয়ে দেখি একটা বিরাট, মানে হাতি স্নান করাবার তালাব ছিল হয়তো। এখানে মনে হয় হাতিকে স্নান করাতেন, মানে রাজা বা বাদশাদের যে হাতিগুলো পোষা হাতি থাকতো বিভিন্ন কাজের, এই হাতি বোধহয় এখানে এনে স্নান করানোর ব্যবস্থা ছিল। আর দূরে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে কালো রঙের, ওটি হচ্ছে ভারত মাতা টেম্পল। এই আমরা ভারত মাতা মন্দিরে এসে পৌঁছালাম। ভারত মাতা মন্দিরে ওঠার প্রবেশ পথ। তথ্য জানাচ্ছে এই মন্দিরটি যবে থেকে যাদব রাজারা এই কেল্লাটি বানিয়েছিলেন তবে থেকেই ভেতরে ছিল। 1318 সালে কুতুবউদ্দিন মুবারক খিলজি এই মন্দিরের ওপর এই মসজিদ বানান। আবার স্বাধীনতার পর এই মসজিদের জায়গায় আবার নতুন করে ভারত মাতা মন্দির নির্মাণ করা হয়েছে। তাই দেখবেন সম্পূর্ণ মন্দির হলেও এর শৈলীটা কিন্তু ইসলামিক স্থাপত্যে তৈরি। মন্দিরে ওঠার প্রবেশপথ, এই উঠে বিশাল সুদৃশ্য চাতাল এবং ওই সামনে গম্বুজ আকৃতির যে মন্দিরটি দেখছেন, ওপরে গম্বুজ আছে, ওইটি হচ্ছে ভারত মাতা মন্দির। আর পাশে এই যে উঁচু মিনারটা, এইটি হলো চাঁদ মিনার। এই বিকালে যখন আপনি ফোর্ট দেখতে আসবেন, আর ওই যে মন্দিরের ঠিক পেছনে পাহাড়ের চূড়োয় হচ্ছে দৌলতাবাদ ফোর্ট। যখন আপনি দেখতে আসবেন বেশ সুন্দর সময় কাটবে।
এবার যাচ্ছি দুর্গের মেন এন্ট্রান্সের দিকে। ওপরে ভারত মাতা মন্দির দেখা হলো, ওপর থেকে চাঁদ মিনারও দেখা হলো, দেখে এবার যাচ্ছি মেন এন্ট্রান্সের দিকে। মূল দুর্গে যাওয়ার পথে চাঁদ মিনারের পাশ দিয়েই এই আমখাস বলে একটি জায়গায় রাস্তা গিয়েছে। এই আমখাস অনেকটা দেওয়ানি খাসের মতো দিল্লির লাল কেল্লার। তবে এখানে মানে এই কেল্লার ভেতরে সম্রাটদের জনতার দরবার বসতো। এই হচ্ছে বর্তমানে আমখাসের অবস্থা। বর্তমানে এখানে প্রচুর পরিমাণে পুরাতাত্ত্বিক খনন কার্যের ফলে পাওয়া মূর্তি সংগ্রহ করে রাখা আছে। আমি এখন কামান চালানোর ট্রেনিং নিচ্ছি, বসে আছি দৌলতাবাদ দুর্গে। এই দুর্গটা মহারাষ্ট্রে, আর চারদিকে দেখুন শুধু কামান আর কামান। এটা ওপেন এয়ার ক্যানন গ্যালারি। আসলে বারবার হাত বদল, বারবার ডাইনেস্টি এবং দাক্ষিণাত্যে খুব দুর্ভেদ্য সামরিক ঘাঁটি হিসেবে গড়ে তোলার জন্য প্রচুর সমরাস্ত্র, কামানের গোলাগুলি রিজার্ভ রাখা, কামান রাখা এই ফোর্টের মধ্যে আছে। তাই জন্য এর সমসজ্জাটা খুব আধুনিক, তৎকালীন যুগের ক্ষেত্রে খুব আধুনিক ছিল। এই ওপেন এয়ার কামান গ্যালারি তাইরই প্রমাণ দেয়। এতগুলো জিনিস দেখে আমরা এবার চলে আসি একদম ফোর্টের মূল দরজার কাছে, যেখান থেকে আরও চড়াই বেয়ে উঠলে পাহাড়ের ওপর দুর্গের মূল অংশে পৌঁছানো যাবে। একদম উপরে উঠেছিলেন? হ্যাঁ, না একদম উপরে উঠতে পারিনি, ওই সামনের ওটা ছিল। কিছু আছে উপরে, ওইখানে অবধি যেখানে অবধি গেছিলেন? হ্যাঁ, ওখানে ওই ইয়ে আছে আপনার, ওই একটা তোপ রাখা আছে পুরনো। সারাদিন ঘোরাঘুরি করার পর আমারও খুব ক্লান্তি লাগছিল। ইলোরা গুহা কমপ্লেক্সে অতক্ষণ ঘোরার পর আমিও যেন আর উঠতে পারছিলাম না, পা বেশ ব্যথাই করছিল। তাও মনের জোরে উঠতে থাকি। যতটুকু উঠতে পারি ততটুকুই দেখে নেমে যাব এই সিদ্ধান্ত করেই উঠতে থাকি। বেশ খানিকটা ওঠার পর একটা সমতল জায়গা মতো পেলাম। দেখি এখানে কি আছে। ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের ওপর, ওইটাই দুর্গের সবচেয়ে টপমোস্ট অংশ। ওইখানে আছে অন্ধেরি মহল। আর এই হলো দৌলতাবাদ ফোর্টের মধ্যে বিখ্যাত চিনি মহল। চিনি মহল নামটা এসছে এই টাওয়ারের দেওয়ালে সুন্দর নীল রঙের টাইলস লাগানো ছিল, তাই নাম ছিল চিনি মহল। তবে এটা ছিল একটা বিশেষ জেল আর কি। ১৬০০ শতকে মোগল যুগে এখানে বন্দি করে রাখা হয়েছিল গোলকুন্ডার শেষ সুলতান আবুল হাসেন কুতুব শাহকে। অরঙ্গজেব এই গোলকুন্ডা যখন দখল করেন তখন তাকে এখানে এনে বন্দি করে রাখা হয়েছিল। এটা একটা বিখ্যাত জেল।
এই দেবগিরি ফোর্ট বা দৌলতাবাদ ফোর্টটা ওপর থেকে দেখলে বোঝা যায় চতুর্দিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা। চলে এসছি এই দুর্গের অনেকটা উপরে। এখানে আওরঙ্গজেবের একটা বিখ্যাত কামান রাখা আছে, নাম মেন্ডা তোপ। এই তোপটা এবার দেখবো আমরা। তোপটা এই পাশের দুর্গের মিনারের ওপর রাখা। এই সরু সিঁড়ি দিয়ে উঠে যে গিয়ে দেখতে হয়, এইখানেই তোপটা শায়িত আছে। এই সিঁড়ি দিয়ে এবার আমাদের উঠতে হবে তোপটা দেখতে। মেন্ডা অর্থাৎ ভেড়া। কামানের মুখে ভেড়ার মাথার একটা নকশা কাটা আছে। এই তোপটি সম্ভবত ব্রোঞ্জের তৈরি। এতদিন হয়ে যাওয়ার পরেও তোপে একটুও মরিচার দাগ নেই। এই দুর্গের উঁচু স্থান থেকে এটি শত্রুরা যেদিক দিয়ে আসতো সেই দিকে ঘুরিয়ে তাক করে দাগা যেত। তাই প্রতিরক্ষা ব্যবস্থায় এই তোপটি ছিল এই দুর্গের একটি খুব উন্নত সমরাস্ত্র। আর ওই দুর্গের সর্বোচ্চ অংশ ওইখানেই রয়েছে আন্ধেরি টানেল। এখানে খুবই উন্নত সুরক্ষা ব্যবস্থা ছিল এটিতে, এবং এই আন্ধেরি টানেলটা এতটাই নাকি অন্ধকার থাকতো যে শত্রুরা এর ভেতর ঢুকলেও পথ হারিয়ে ফেলতো। কিছু পথ এর ভেতরে এমনভাবে বানানো রয়েছে যাতে শত্রুরা সোজা গিয়ে পড়তো ফাঁদের মধ্যে। আর দুর্গটার মূল অংশটি তৈরি হয়েছে একটা খাড়া পাহাড়ের ওপর, ফলে ওপরে পৌঁছানো ছিল প্রায় অসম্ভব। আসলে শতাব্দীর পর শতাব্দী ধরে এই দুর্গ অনেক সাম্রাজ্যের হাতে গেছে। দিল্লি সালতানাত, মোগল, পরে মারাঠা, পরে নিজাম। আজও এই দুর্গ দাঁড়িয়ে আছে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হয়ে। এর দেওয়ালে লুকিয়ে আছে অসংখ্য যুদ্ধের গল্প এবং অজস্র রহস্য। এ কারণেই হয়তো অনেক ঐতিহাসিকবিদ এই দুর্গকে মধ্যযুগে ভারতের সবচেয়ে শক্তিশালী দুর্গের তকমা দিতে চান। আসলে দৌলতাবাদ দুর্গের নাম সবসময় সামনে আসবে, কারণ এটি শুধু একটি দুর্গ নয়, এটি মধ্যযুগীয় সামরিক স্থাপত্যের এক অবাক করা বিস্ময়।